শহরে খাবার ও পানীয় জলের অভাব এতটাই বেড়ে যায় যে গভর্নমেন্ট ঘোষণা করে পপুলেশন যেন শহরে আর না বাড়ে। কিন্তু এটা তো ছিল উপরের ঘোষণা, আর শহরে যেটা চলছিল সেটা হচ্ছে যত বাচ্চা আর প্রেগনেন্ট মহিলা আছে তাদেরই ধরে ধরে মেরে দেওয়া হচ্ছিল যাতে পপুলেশন আর আগে না বাড়ে। শহরের মধ্যে কোনো অন্ধকার গলিতে আমরা একটা গাড়ি দেখতে পাই। যারা লুকিয়ে গাড়ি থেকে বেরোচ্ছিল তারই মধ্যে ছিল মিয়া আর তার স্বামী, আর ওরা ওই গাড়ি থেকে নেমে একটা কন্টেনারের মধ্যে ঢুকে যায়। অ্যাকচুয়ালি মিয়া এখন প্রেগনেন্ট ছিল, তাই মিয়া আর তার হাজব্যান্ড নিকু এই কন্টেনারের মাধ্যমে তারা দেশ ছাড়ার প্ল্যান করে। নিকু মিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, এই চকলেটটা তুমি রাখো, খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, সেখানে গিয়ে তুমি এই চকলেটটা খেও, যেখানে আর কেউ তোমার কাছে তোমাকে মারতে আসবে না, আমরা আমাদের পরিবারের সঙ্গে খুব সুখে থাকব। মিয়ার এর আগে আরও একটা বাচ্চা ছিল, কিন্তু এখানকারই পুলিশ তাকে মেরে দিয়েছিল। এদের কথোপকথনের মধ্যে কন্টেনারে কেউ ধাক্কা দেয়। নিকু ধীরে ধীরে কন্টেনারের দরজার মুখে যায় এবং দরজা খুলে দেয়। কন্টেনারের মধ্যে তাড়াহুড়ো করে অনেক লোক আরও ঢুকতে থাকে। সবাই চায় তার নিজের প্রাণ বাঁচাতে। কন্টেনার ওভারলোড হয়ে যাওয়ায় পেছন থেকে অর্ডার দেয় আর কেউ যেন ভেতরে না ঢোকে, কিন্তু কে কার কথা শুনতো, সবাই তা সত্ত্বেও ঢুকতে থাকে। সেখানকার গার্ডরা জোর করে বেশ কয়েকজনকে বের করে দেয়, বলে অন্য একটা কন্টেনার আসবে, সেখানে তোমরা যাবে। আর তার মধ্যে নিকুও ছিল। তাদের কথা মতো সেখানে একটা কন্টেনার তো আসে, কিন্তু নিকু মিয়ার থেকে আলাদা হয়ে গেছিল। কন্টেনারের একটা ছোট্ট ছিদ্র দিয়ে মিয়া দেখে তার স্বামী নিকু 107 নম্বর কন্টেনারে উঠেছে। এর মধ্যে নিকুও তার কাছে কল করে তাকে সান্ত্বনা দিতে থাকে, ভয়ের কিছু নেই, আমরা এক জায়গায় যাচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি সেখানে নেমে কথা বলবো। যাওয়ার সময় মিয়া কন্টেনারের ছিদ্র দিয়ে দেখতে পায় শহরে চলা অত্যাচার, প্রেগনেন্ট মহিলাদের কিভাবে তারা একটা জায়গায় জমা করছিল। এভাবে যেতে যেতে তারা যখন শহর পার করত, ঠিক তখনই তাদের কন্টেনার কেউ দাঁড় করায়। বাইরে অনেক গার্ডরা ছিল যারা কন্টেনার চেক করতে চায়, আর অফিসার যখন কন্টেনারের পেছনের দিকে আসে দরজা খুলে দেখে সেখানে কিছুই নেই। অফিসার কয়েকটা গুলি চালিয়ে দেখে কন্টেনারে অনেক ব্ল্যাঙ্ক স্পেস আছে, আর অফিসারটি বলে, এর ভেতরে যারাই আছো তোমরা যদি ভালোই ভালোই সামনে চলে আসো তাহলে হয়তো তোমাদের কিছু বলবো না, কিন্তু যদি আমরা খুঁজে পাই সেটা তোমাদের জন্য মোটেও ভালো হবে না। এটা শুনে সেই দলের মধ্যে একটা মেয়ে তার জীবন বাঁচানোর জন্য সেই লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে, কিন্তু অফিসার তার কথা রাখে না, সে মেয়েটিকে দেখা মাত্র তাকে গুলি করে দেয়। এরপর একে একে সবাইকে বের করতে থাকে আর মারতে থাকে, কিন্তু সেখান থেকে একমাত্র বেঁচে যায় মিয়া। কারণ যখনই অফিসার অর্ডার দিয়েছিল সবাইকে বেরোনোর জন্য, মিয়া সেই লুকোনো জায়গার ভেতরে আরেকটা উঁচু জায়গায় উঠে গেছিল। সবাইকে মারার পরেও অফিসার এখানে থেমে থাকে না, আন্ধাধুন কন্টেনারে এদিক ওদিক গুলি চালাতে থাকে। সবাইকে মেরে ফেলার পর সে অর্ডার দেয় কন্টেনার ক্লিন করে এটাকে জাহাজে পাঠিয়ে দেওয়া হোক। সবাই সেখান থেকে চলে গেলে মিয়া নিচে আসে, কল করে নিকুর কাছে, কিন্তু তার মোবাইল তো সুইচ অফ। সে ভাবতে থাকে তার কন্টেনারও কোনো গার্ডের হাতে পড়েনি তো। গার্ড সেখান থেকে সমস্ত বডি ক্লিন করে ফেললেও সেই সমস্ত লোকেদের জিনিসপত্র সেখানেই পড়েছিল। মিয়া পাশে থাকা ব্যাগ খুলে জিনিসগুলো চেক করতে থাকে কার ব্যাগে কি আছে। কারো ব্যাগ থেকে জল, তো কারো ব্যাগ থেকে ড্রিল মেশিন, তো কারো ব্যাগ থেকে মোবাইল, এরকম অনেক কিছুই সে পায়। আর ততক্ষণে সে ট্রাকে রাখা কন্টেনার জাহাজে পৌঁছে গেছিল। সেই রাতে সমুদ্রে এত বড় ঝড় হয়, কন্টেনার সহ জাহাজ একবার এদিক তো একবার ওদিক। একটা সময় তো মিয়া চেঁচাতে থাকে বাইরের লোকেদের হেল্পের জন্য, আর এভাবেই কন্টেনারের ভেতরে ধাক্কা খেতে খেতে তার মাথায় চোট লাগে। সকালে যখন ঘুম ভাঙে ছিদ্র দিয়ে সে দেখতে পায় অনেক কন্টেনার সমুদ্রের জলে ডুবে যাচ্ছে, আর তার কন্টেনারও এখন জাহাজে নেই, তার কন্টেনারও জলের মধ্যেই আছে, যেখানে অলরেডি অনেকটা জল ভরে গেছে। সে আরও একবার নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনও তার মোবাইল সুইচ অফ ছিল। এমন সময় সে কিছু লোকের সাহায্যের চিৎকার শুনতে পায়। সে ছিদ্র দিয়ে বাইরে সেই কন্টেনার দেখতে পায় যেটায় নিকো উঠেছিল, 107। নিজের চোখের সামনে সে 107 নম্বর কন্টেনার ডুবে যেতে দেখতে পায়। সে নিজেকে এতটাই অসহায় পায়, একটা সময় সে নিজেকেই মেরে ফেলতে যায়, কিন্তু সেই মুহূর্তে সে তার পেটে বাচ্চাকে অনুভব করে। নিজের বাচ্চার কথা ভেবে মরার কথা সে মাথা থেকে দূর করে ফেলে। এসবই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে সেখানে। আর যখন ঘুম ভাঙে তার কন্টেনারে অনেকটা জল ভরে গেছিল। সে বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ একটা দড়িতে ঝুলে লাফালাফি করার পর তার চোখ খুলে যায়। সে নিজেকে তখনও কন্টেনারের ভেতরে শুয়ে থাকতে দেখতে পায়।
মিয়া বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। এখনও তার কন্টেনারে ততটা জল ভরেনি যে সে সার্ভাইভই করতে পারবে না। এখন বসে থাকা মানেই মৃত্যুর জন্য অপেক্ষা করা। কিছু একটা তাকে করতেই হবে। পাশে রাখা ছোট্ট কন্টেনারটা ওপেন করে অনেক প্লাস্টিকের বাক্স সে দেখতে পায়। সেখানে পাওয়া বিভিন্ন প্লাস্টিকের বাক্স, টেপ, আরও অনেক কিছু। এসবের মাধ্যমে সে কন্টেনারের সমস্ত ছিদ্র বন্ধ করে আর তারপর তার বেঁচে থাকার জন্য সেখানে যা যা দরকার সেই জিনিসগুলো একটা জায়গায় সুন্দর করে সাজায়। আর এসবের মধ্যেই তার মোবাইলটা রিং হয়। কলে আর কেউ না, নিকো। নিকো জানায় আমার কিছুই হয়নি, আমাকে 107 নম্বর কন্টেনার থেকে পরে বের করে নিয়েছিল। তখন মিয়া জানায় আমি একটা জল ভর্তি কন্টেনারের মধ্যে সমুদ্রের মাঝে ভেসে আছি, তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও নিকো। নিকো তাকে সান্ত্বনা দিয়ে বলে আমরা একটা মেয়ে হারিয়েছি, তাই তোমাকে আর আমাদের বাচ্চাকে আমি কিছুই হতে দেব না। এখন মিয়া বাঁচার আরও একটা মোটিভ পায় যে তার স্বামী এখনো বেঁচে আছে আর সে যেভাবে হোক আমাকে আমার বাচ্চাকে বাঁচাবে। এখন মিয়া সেই লোকেদের বাচ্চাকোচা খাবার খুঁজতে থাকে। যেটুকু খাবার সে পেয়েছিল সে অনেক হিসাব করে সেটা খাচ্ছিল, কারণ সে এখনো জানে না সে কখন কোথায় পৌঁছাবে। সে যেখানেই যাক এটুকুই খাবার দিয়ে তাকে চালাতে হবে। এভাবে আরও এক রাত। সেখানে প্রচণ্ড ঝড় আসে। এর মধ্যে মিয়া তার পেটে ব্যথা অনুভব করে, কিন্তু এই ব্যথায় তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সে নিজেকে আরও শক্ত করে এবং সে ভেবেই নেয় যেভাবে হোক সে তার বাচ্চাকে জন্ম দেবে। অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করে মিয়া তার বাচ্চাকে সে কন্টেনারের ভেতরেই জন্ম দেয়। খুব যত্ন সহকারে সে তার বাচ্চাকে কাছে টেনে নেয়। বাচ্চাটি রাখার জন্য একটা ছোট্ট জায়গাও বানায়, আর সেই জমিয়ে রাখা খাবার আর জল থেকে একটু একটু করে সে খায়। কিন্তু এভাবে বসে থাকলে সে কি কোনোদিন এখান থেকে বেরোতে পারবে? এই ভাবতে ভাবতে তার সামনে সেই রাখা ড্রিল মেশিনটি দেখতে পায়, যেটার মাধ্যমে সে কন্টেনারের উপর দিয়ে একটা রাস্তা বানানোর প্ল্যান করে। কিন্তু যখনই সে ড্রিল শুরু করত তখনই তার বাচ্চা কান্না শুরু করে দিত। এভাবেই সে তার বাচ্চাকেও পালে আর ড্রিল মেশিন দিয়ে কাজও করে। কিন্তু প্রায় একটা স্কোয়ার শেপ করে ফেলেছে, তার মধ্যেই সে ব্যাটারি ড্রিল মেশিনের চার্জ শেষ হয়ে যায়। এই পরিস্থিতিতে তার কি করা উচিত? তার মনে পড়ে তার কাছে তো একটা চাকু ছিল, সেটার ব্যবহার কিছুটা করতে না করতেই চাকুটাও ভেঙে যায়। আর এসবের মধ্যে তার খাবার জল দুটোই শেষ হয়ে যায়। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি আর তার উপর টেনশন, এইসব নিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে সেখানেই। স্বপ্নে সে নিকোকে দেখতে পায়, যে তাকে বলছে মিয়া তোমার যতটুকু করার তুমি অনেকটা করেছো, এতে তোমার কোনো দোষ নেই, নিজেকে এভাবে দোষ দিও না। এর মধ্যেই তার চোখে মুখের ওপর পড়া জলে তার চোখ খুলে যায়। সে দেখে বাইরে বৃষ্টি হচ্ছিল আর সেই জলই তার তৈরি রাস্তা দিয়ে কন্টেনারে এসে পড়ছে। সে আরও একবার কাজে লেগে পড়ে, যেন তেন প্রকারে শেষমেশে একটা কাপড় ফাঁসিয়ে টেনে সেই রাস্তা তৈরি করেই ফেলে। প্রথমে তো সেখানে অনেক প্লাস্টিকের ফাঁকা বাক্স রেখে বৃষ্টির জল কালেক্ট করে আর সেই জল দিয়েই তার তৃষ্ণা মেটায়। আর এসবের পরে মিয়া যখন কন্টেনারের বাইরে আসে সে দেখতে পায় যত দূর পর্যন্ত তার চোখ যাচ্ছে সে কিছুই দেখতে পায় না, শুধু জল আর আকাশ। তার বাচ্চাকেও বাইরে নিয়ে এসে আকাশের দর্শন করে। তখনই সে জলের ভেতরে থাকা মাছ দেখে তার খিদের কথা আরও একবার মনে পড়ে যায়। সেখানে পড়ে থাকা জিনিসপত্র দিয়েই সে মাছ ধরার কিছু একটা বানানোর চেষ্টা করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পরেও তার হাতে কিছুই আসে না। তখন সে তার মাথার উপর দিয়ে একটা প্লেন যেতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে কন্টেনারের ভেতরে আসে আর আয়নার মতো কোনো কিছু একটা খোঁজার চেষ্টা করে, যা দিয়ে সে একটা রিফ্লেক্টর বানাতে পারবে, যাতে উপরে চলা প্লেনের পাইলটের চোখে পড়ে। আর এই জলদিতে সব কিছু করার মধ্যে তার পায়ে প্রচণ্ড একটা চোট আসে। আর অন্যদিকে এত কিছু ট্রাই করার পরেও সে সেই পাইলটের দৃষ্টি আকর্ষণও করতে পারে না। কিন্তু সে হাল ছাড়বে না, শুধু তার জন্যে নয়, তার বাচ্চার জন্যে। সেখানে রাখা অনেক হেডফোন সে দেখতে পায়। পুরো রাত ভরে মিয়া সেই তারগুলো ইউজ করে একটা মাছ ধরার জাল বানায়। আর এবার তার হাতে তৈরি এই মাছ ধরার নতুন জিনিসটা সত্যি কাজে লাগে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সে মাছ ধরতো আর সেটা খেয়েই তার দিন যাপন করত। কিন্তু এভাবেই তো আর সারা জীবন চলবে না। সে অন্যদিকে সে নিজের রেস্কিউয়ের জন্য সেখানে রাখা খালি বাক্সগুলোর মধ্যে নিজের নাম্বার লিখতো আর তার মধ্যে রেখে ভাসিয়ে দিত। এভাবে আরেকটা দিন কেটে যায় আর সেদিন নিকোর কল আসে। নিকো তাকে সরি বলে না আসতে পারার জন্যে, আর বলে আমাদের কন্টেনার পুলিশে ধরে ফেলেছে আর আমার পায়েও একটা গুলি লেগেছে, তাই আমার আর মনে হয় না আমি তোমাকে বাঁচাতে যেতে পারবো।
কিন্তু মিয়া তার কোনো কথায় কান্না দিয়ে সুখের খবরটা জানায় তাদের একটা মেয়ে হয়েছে। তার আওয়াজও নিকোকে শোনাতো তার আগেই তার মোবাইল সুইচ অফ হয়ে যায়। মিয়া একা অনেক কিছু সহ্য করেছে, তাই নিকো না আসতে পারলেও সে এখন আর এইভাবে হাল ছেড়ে দিতে পারে না। এখন শুধু তার জীবন না, তার হাতে তার মেয়ের জীবন, তার বাচ্চার জীবন। সে কন্টেনারে থাকা যত কিছু দিয়ে যা যা বানানো সম্ভব সে সমস্ত কিছুর চেষ্টা করে, আর সমস্ত জিনিসই সেখানকার ইউজ করে ফেলে। আর শেষমেশ সেখানে থাকা একটা জিনিস দিয়ে সে ছোট্ট একটা ভেলা টাইপ বোর্ড বানায়। প্রথমে তো তাতে তার বাচ্চাকে রাখে। সেই মুহূর্তে সেখানে একটা পাখি দেখে মিয়া আন্দাজ করে হয়তো আশেপাশে আইল্যান্ড বা কোনো জনবসতি আছে। এদিকে সেই দিন রাতে কন্টেনারের জল এতটাই ভরে গেছিল যে তাতে থাকা আর সম্ভব না। ছোট্ট সে ভেলাতে উঠে তারা দুজন ভেসে যেত, তার আগেই মিয়ার হাত থেকে তার মেয়ের ফটো পড়ে যায়। তার মেয়ের একটা মাত্র ফটো। সে এইভাবে হাতছাড়া হতে দিতে পারে না। সে কন্টেনারে আরও একবার নামে সেটা তোলার জন্যে, কিন্তু সেখানে রাখা অনেক দড়িতে তার পা ফেসে যায়। এদিকে কন্টেনার পুরোপুরি ডুবে গেছিল, আর উপরে ভাসতে থাকা তার বাচ্চার ভেলা সেটাও ভাসতে শুরু করে জলে। মিয়া ডুবে যাচ্ছে, ওদিকে ওর বাচ্চা ভাসছে। সে যেন তেন প্রকারে সে দড়ি ছাড়িয়ে যখন উপরে ওঠে, সে ভেলা মিয়া কোথাও দেখতে পায় না আশেপাশে। অন্যদিকে সে ছোট্ট ভেলার নিচে অনেক বড় একটা মাছ আসে। মাছটি নিচে দিয়ে ঘুরতে থাকে আর তার উপর জল ছেটাতে থাকে। সেই কারণে সেই ছোট্ট শিশু কান্না শুরু করে দেয়, আর সেই আওয়াজই পৌঁছায় মিয়ার কানে। মিয়া শব্দ অনুসরণ করে তাড়াতাড়ি তার বাচ্চার কাছে পৌঁছায়। ভেলা এতটাই ছোট্ট ছিল যে তার উপর মিয়ার ওঠা সম্ভব না। কোনোভাবে একটা কোনা ধরে সেখানে তার মাথা দিয়ে ওইভাবেই শুয়ে পড়ে মিয়া সেই রাতে। পরের দিন সকাল, মিয়ার ঘুম ভাঙে, আর সেই ভেলার সঙ্গে সে ছোট্ট একটা বক্সও রেখেছিল যার মধ্যে মাছ ভরা ছিল। সেখান থেকে একটা মাছ বের করে মিয়া তার খিদে মেটায়। মিয়া তার বাচ্চাকে বলতে থাকে, আসলে আমি তোমাকে বাঁচাইনি, আমার জীবন যদি কেউ বাঁচিয়ে থাকে সেটা তুমি, তোমার জন্যেই আমি বেঁচে আছি। তখনই সে উপরে বেশ কয়েকটা পাখি দেখতে পায়। মিয়া পাখিগুলোকে কাছে আনার জন্য তাদের জন্য মাছ ফেলতে থাকে, আর খাবারের নেশায় সেখানে অনেক পাখি জড়ো হয়ে যায় যাতে অন্য মানুষের দৃষ্টি সে সহজে আকর্ষণ করতে পারে। আর ঠিক সেরকমই হয়। তখন সেখান দিয়ে যাচ্ছিল একটা বোট, যেখানে একটা মেয়ে এই দৃশ্য দেখতে পায়। সে পুরোপুরি পরিষ্কার না দেখতে পারলেও সে বুঝতে পারে কিছু একটা ভাসছে, আর তার চারপাশে অনেক পাখি। মেয়েটি তার বাবাকেও সেটা দেখায় এবং ওইদিকে যেতে বলে। আর তারা যখন কাছে যায় গিয়ে দেখে একটা ছোট্ট ফুটফুটে শিশু সেখানে ভাসছে। তারা টেনে তাকে তুলে নেয়, আর তাদের মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরছিল। এরকম ফুটফুটে শিশু এখানে কিভাবে ভাসছে, কেন ভাসছে, আর এটা কিভাবে সম্ভব? তখনই তারা সেই ছোট্ট ভেলার সঙ্গে আর একটা দড়িতে খুব জোরে টান অনুভব করে। সেই দড়ি টেনে তারা যখন উপরে তোলে, দেখে সেই দড়ি একটা মেয়ের হাতে বাঁধা। কিন্তু যতক্ষণে তারা তাকে তুলেছে সেই সময় পর্যন্ত মিয়া অনেকক্ষণে জলের নিচে ছিল। মেয়েটি অনেকক্ষণ চেষ্টা করে প্রথমে পেটে থাকা জল বের করার, তারপরে তার হার্ট চালু করার, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। এমন সময় ছোট্ট বাচ্চাটিও কান্না শুরু করে দেয়, আর সেই কান্নার আওয়াজই মিয়ার অবচেতন মন শুনে তাকে জাগিয়ে তোলে। সে জেগে প্রথমেই শোনে আমার বাচ্চা কোথায়। তারা মিয়ার কোলে তার বাচ্চাকে তুলে দেয়, আর তাদের বোট ঘুরিয়ে সোজা জনবসতির দিকে নিয়ে যেতে থাকে। তখন মিয়াকে আমরা আরও একবার কান্না করতে দেখতে পাই, আর আমরা জানি এই কান্না খুশির কান্না। মিয়া তার বাচ্চার জীবনের জন্য 1 মাসেরও বেশি লড়াই করেছে জলের মধ্যে, আর সেটা মোটেও সহজ ছিল না। আর লাস্টে আমরা দেখতে পাই সেই বোট যেতে থাকে জনবসতির দিকে, আর এখানেই নো ওয়ার মুভিটির শেষ হয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।